এবং গণভোট গণভোটে যাওয়ার সিদ্ধান্ত প্রাথমিকভাবে বিএনপি দিয়েছে এবং তারেক রহমান সাহেব বলছেন হাতে ভোট দিতে। আমরা মনে করি সেজন্য গণভোট ব্যাপকভাবে জয়যুক্ত হয়েছে। সেই হিসাবে গণভোটের রায়ের আলোকে এই সংবিধান সংস্কার করাটা জরুরি এবং সেক্ষেত্রে সংবিধান সংস্কার পরিষদ হিসাবে তাদের ওত নেওয়াটাও ছিল জরুরি। এখন তারা বলছেন যে সংবিধানে শুধু সংসদ সদস্য হিসেবে শপথের কথা বলা আছে, কিন্তু আপনার এই সংস্কার পরিষদ হিসাবে ওত নেওয়ার কথা বলা নেই। যেই সংবিধানের কথা তারা বলছেন সেই সংবিধান বলা আছে সংসদ ভেঙে গেলে পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন, তাতে 7ই নভেম্বর 2024-এর মধ্যে হওয়ার কথা, 25-এ না 7ই নভেম্বর 2024-এ হওয়ার কথা। ইয়েস, সংবিধান মোতাবেক প্রথম 90 দিন, ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে। তারপরে আসেন যদি কোনো কারণে 90 দিনে না হয় তাহলে আরো 90 দিন, সেক্ষেত্রে ফেব্রুয়ারি 7, 2024 এর মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার কথা। সেটা তো হয় নাই। তারপরে কি সংবিধান পারমিট করে যে আপনাদের যখন মন চায় তখন নির্বাচন করবেন? অফকোর্স নট। তাহলে 2026-এর ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হয়েছে সেটা ওই সংবিধান মোতাবেক হয় নাই বলে আমি নিশ্চিত করে বলতে পারি। তো যেহেতু সংবিধান মোতাবেক আপনার নির্বাচন হয়নি, সুতরাং সংবিধান মোতাবেক কি শপথের কথাটা কেন আসছে? সিদ্ধান্ত দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার যে ডেট অ্যান্ড টাইম দিয়েছে সেই মোতাবেক নির্বাচন হয়েছে। অর্থাৎ আপনি বলতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান মোতাবেক নির্বাচন, এবং এইটাকে যদি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান হিসেবে মেনে নেন ঠিক তখনই এই নির্বাচনটা জাস্টিফাইড হবে। আদারওয়াইজ ওই সংবিধানের কথা বললে এই নির্বাচনটার বৈধতা নিয়ে প্রশ্ন আসবে। আপনি চিন্তা মনে করছেন যে আগামীতে এই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন আসতে পারে আমি মনে করি, কারণ এটা তো আমি এখন বলছি না, আমি আরো আগে বলছি। 2 নম্বর, যেই গণভোট পক্ষে আপনারা মত দিলেন, গণভোটের উদ্যোক্তাও বিএনপি, যে বিতর্ক হয়েছিল শুধু এইটুক যে নির্বাচনের আগে গণভোট নাকি একই দিনে, সেখানে বিএনপির দাবি ছিল সংসদ এবং গণভোটের নির্বাচন একই দিনে, এবং ফাইনালি সেটাই এক্সিকিউট হয়েছে। এখন যেহেতু হায়ের পক্ষে আপনারা মত দিয়েছেন এবং এটা জনরায়কে মেনে নিতে হয়। যদি মেনে না নেন, যদি সেই মতো শপথ নিয়ে এটা কার্যকর করার স্টেপ না নেন, সেটার কনসিকুয়েন্স কি হবে সময় বলবে, আমরা ইন অ্যাডভান্স কিছু বলতে পারবো না। আমি খারাপ ভালো কিছু বলি, প্রত্যেকটা ঘটনারই একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সাইড এফেক্ট। তো এটা তো জনগণের রায়, জনগণ রাফলি প্রায় 7 কোটি লোকে ভোট দিছে গণভোটে, 4,50,00,000 সম্ভবত পক্ষে, হায়ের পক্ষে। তো এটা জনরায়, এবং এক জনরায় জামাত অলরেডি শপথ নিয়ে নিছে। কালকে তো পার্লামেন্টে নিয়ে বিতর্ক শুরু হবে যে জনরায়ের পক্ষে আমরা শপথ নিয়েছি, আপনারা নিচ্ছেন না কেন, এটা কি জনগণের সাথে বিট্রে করা হচ্ছে কিনা, এইসব বিতর্ক পার্লামেন্টে শুরু হবে। তো পার্লামেন্টটা যদি এই আলোচনা শুরু হয়, জমজমাট হয়, বিতর্ক প্রতিরোধ চলে, তাহলে আমরা একটা জায়গায় পৌঁছাইতে পারি। কেননা জনগণের রায়ের পক্ষে সবাই থাকবে, জনরায়ের পক্ষে। সুতরাং এটা আমি মনে করি যে যদি আমরা সুস্থ রাজনীতি চাই তাহলে এই জনরায় গণভোটের পক্ষে যাহান সেটাকে মেনে নিয়ে আমার মনে হয় সংস্কারে হাত দেওয়া উচিত। তা না হইলে যারা নির্বাচিত হয়ে গেছেন সেটা নিয়েই প্রশ্ন উঠতে পারে যে কোনো সময়। বিএনপিকে আপনি বলছেন জনগণের যে এই জিনিসটা দিয়েছে তার সাথে তারা কিছুটা যদি বলি বেইমানি বা তাদের সাথে সহজ বাংলা কি বলা যায়, একটু ভদ্র বাংলা কি এটাকে আপনি ওইভাবে না বলে এটা বলতে পারেন এই যে প্রতিশ্রুতি ভঙ্গ করা টু সাম এক্সটেন্ট, কারণ এটা একটা প্রতিশ্রুতি। এবং আপনারাও বলছিলেন যে হায়ের পক্ষে ভোট দিতে, হায়ের পক্ষে ভোট দিলে কি হবে, সংবিধান সংস্কার হবে গণভোটের আলোকে। এই যে প্রতিশ্রুতি দিচ্ছেন জনগণের কাছে, তাহলে জনগণের সাথে আপনাদের এখন ওত নিয়ে শপথ নিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে এই সংস্কার কাজে হাত না দেন, তাহলে প্রাথমিকভাবে ধরে নেওয়া হবে যে জনগণের সাথে কি আপনারা প্রতিশ্রুতি ভঙ্গ করছেন কিনা সেই প্রশ্নটা চলে আসবে। গণভোট হওয়ার পর, গণভোটে কিন্তু 4টা দফায়
চুরাশিটা সংস্কারের কথাই বলা আছে। আপনি যখন হ্যাঁ আর নাতে চলে যাবেন, তখন আপনি আর ওভাবে আলাদা করতে পারবেন না। আমার নোট অফ ডিসেন্ট কি হবে? নোট অফ দেখুন, বিএনপি 2/3 আসনে জিতেছে, যেটা আমরা নিম্নকক্ষ বলছি, এবং তারা তো একমত যে আমরা কিছু সংস্কার করব, এবং জুলাই সনদের ব্যাপারে তারা স্বাক্ষরও করেছে, এবং সংস্কারের ব্যাপারে তো কারো দ্বিমত নাই যাতে স্বৈরাচার আর ফিরে না আসে। সেক্ষেত্রে তো বিএনপি 31 দফা দিয়েছে সবার আগে, এবং তারা কিন্তু আপনি দেখুন, যদি জুলাই সনদের ভিত্তিতে তাদের ইশতেহার তৈরি করতো, তাহলে কিন্তু একরকম আপনি বলতে পারতেন আপনি তো জুলাই সনদের ভিত্তিতে ইশতেহার করে নির্বাচিত হয়ে এলেন। তারা কিন্তু তাদের ওই 31 দফার ভিত্তিতেই ইশতেহার প্রণয়ন করেছে, এবং সেখানে এই এটা স্বাক্ষরের পরেও তারা সেই জুলাই 31 দফার উপরে করেছে, এবং সেখানে কিন্তু তারা বলেছে আনুপাতিক হারে উচ্চকক্ষে আসন বরাদ্দ হবে। এখন ধরেন তারা 212 সিট পেয়েছে, তারা যেই পরিমাণ সিট পাবে উচ্চকক্ষে, আর যদি ভোটের হিসাবে যান, বিএনপি পেয়েছে বিএনপি একটা কথা 49। আমি একটু যুক্ত করে দিই। বিএনপি একটা কথা বলেছিল, জুলাই সনদে তারা যে বিষয়ে স্বাক্ষর করবে বলে জেনেছে, জি। স্বাক্ষরের সময় কিছু পরিবর্তন হ্যাঁ, আনার কথাও বলেছিল। 11টি নোট অফ ডিসেন্ট ছিল, এবং সেটা কিন্তু ওই যে বইটি আছে জুলাই সনদ, আপনি দেখবেন যে বিএনপির 11টি নোট অফ ডিসেন্ট, জামায়াত ইসলামীর নোট অফ ডিসেন্ট, প্রত্যেক দলই কিন্তু কিছু কিছু নোট অফ ডিসেন্ট ছিল। কিন্তু যখন এটা পাশ করবার জন্য দেওয়া হলো, তখন এই নোট অফ ডিসেন্টগুলো কিন্তু বাদ দিয়ে উত্থাপন করা হয়েছে, এবং তখন কিন্তু বলা হয়েছিল যে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রতারণা করলো। এটা কিন্তু আলোচনায় ছিল। তারপরেও যেহেতু নির্বাচনটা খুব জরুরি এবং নানানভাবে নির্বাচনে পৌঁছানো দরকার ছিল, সেই ক্ষেত্রে জনগণের ম্যান্ডেট কি বলে সেই ব্যাপারেই বিএনপি বেশি উৎসাহী ছিল, এবং তারা নির্বাচিত হয়ে আসবার পর এখন উচ্চ কক্ষের বিষয়ে কিন্তু একটা চিন্তা ভাবনার সময় এসেছে। কারণ আপনি দেখুন, যে 100টি আসন উচ্চ কক্ষে, এবং সেখানে যদি শুধুমাত্র আনুপাতিক হারে হয়, তাহলে 49% ভোট পেয়ে বিএনপি যে পরিমাণ আসন পাবে, আর 36% ভোট পেয়ে জামাত কিন্তু প্রায় নেক টু নেক চলে যাবে, 13% মাত্র ভোট কম। আবার এদিকে 212 আর 68, তার মানে আপনার পার্থক্যটা দেখুন। এবং সেই ক্ষেত্রে কেন বিএনপি এটা মানবে? এটা স্বাভাবিকভাবেই তো তারা 2/3 আসন পেয়েছে, এবং সেই ক্ষেত্রে এটা বাংলাদেশের স্থিতিশীলতার জন্য এবং আগামী দিনের ভারসাম্যের জন্য, রাজনৈতিক ভারসাম্যের জন্য এটা জরুরি বটে। আসবো আর আপনার এই কাছে। 100 যে আসন, আপনি দেখুন যে 100 উচ্চকক্ষের যদি এমপি তৈরি হয়, তাদের বাড়ি গাড়ি বেতন ভাতা দিয়ে, এইসব তো এখন একটা দরিদ্র রাষ্ট্রের জন্য একটা চাপ বটে। তার চেয়ে সংবিধানের যে 70 অনুচ্ছেদ, সেটাকেই যদি শক্তিশালী করা হয়, তাহলেই কিন্তু এমপিরা অনেক বেশি স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে। জি, নীলোফার চৌধুরী মনি, মন্ত্রী পরিষদে যে সদস্যরা এসছেন, একজন টেকনোক্রেট মন্ত্রীর নাম আছে ডক্টর খলিলুর রহমান, যিনি অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করছেন বা করছিলেন। তাকে নিয়ে আলোচনা। তিনি বাংলাদেশের নাগরিক, যুক্তরাষ্ট্রের নাগরিক, বা বিএনপি এক সময় 2জন ছাত্র উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিল অন্তর্বর্তী সরকারের সময়। তাকে শেষ মুহূর্তে বিএনপির মন্ত্রিসভায় আনা হলো। সমঝোতাটা কোথায়? আপনি একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ধরেছেন। এটা আমরা নিজেরাও লক্ষ্য করেছি। এটা সমঝোতাটা কোথায় এই মুহূর্তে না বলতে পারলেও এটা কোনো গুড সাইন না, এইটুকু বলতে পারি। যে আপনার তো রাজনীতি করেন, যেহেতু বিএনপি দলীয় সদস্য, তার পক্ষে তো এর বেশি বলা সম্ভব না। তবে আমরা যদি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করতে চাই, এটা তো নানান প্রশ্নেরই উদ্রেক করে আসলে, যে এই বিএনপি কয়েক মাস আগে তার পদত্যাগ চাইলো, সেই বিএনপি দায়িত্বে এসে তাকে একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন। তো আগামী দিনের কার্যক্রম দেখে আমরা বুঝতে পারবো এটি কেন। জি, নীলোফার চৌধুরী মনি, এই প্রশ্নে আপনার কাছে আর না যাই। মন্ত্রী পরিষদের সদস্যরা, আমরা 2001-06 মেয়াদে যে মন্ত্রীরা ছিলেন, তারা অনেকেই এবারের মন্ত্রিসভায় নেই। নতুন নতুন অনেক মন্ত্রী আসছেন, কেউ কেউ প্রথমবার নির্বাচিত হয়েই প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। কেমন দেখছেন ওনাদের পথ চলা কেমন হবে? আমরা আশা করছি যে ভালো কিছু হবে, তবে অভিজ্ঞতার অভাবটা থাকবে, এটা শিখে যাবে। যুগটা তো আসলে বিজ্ঞানের যুগ। আপনার এখানে শিক্ষাটা কোনো ম্যাটার করে না। এখানে কাজ করার মতো মানসিক অবস্থা থাকলে, জনগণের সঙ্গে যদি মিশতে পারে, জনগণের মনের কথাটা বুঝতে পারে, জনগণের পালসে হাত দিতে পারে, তাহলেই ভালো কিছু হবে। ধন্যবাদ আপনাকে। মাহবুব আজিজ, জি। কেমন দেখছেন? এর মধ্যে অভিজ্ঞ অনেকজন আছেন। জি, নিশ্চয়ই নিশ্চয়ই। এবং যেটা দেখুন, যে গত 17 বছরের যে নির্যাতন, হামলা মামলা, এগুলো তো বিএনপির উপরে বেশি হয়েছে।
বিশেষ করে আপনি সেই 14 নির্বাচনের আগে থেকে 14, 18, 24 তিনটা পাতানো নির্বাচন হলো এবং এগুলো বারবার বিএনপি নেতৃবৃন্দকে জেলে যেতে হয়েছে। তো সবকিছু মিলিয়ে তাদের যে সংগ্রাম আন্দোলন, তাদের চেয়ারম্যান 17 বছর দেশেই আসতে পারেননি, সবকিছু মিলিয়ে এই যে এক ধরনের নির্যাতন, সেইটাই তাদেরকে অভিজ্ঞ করে তুলবে বলে আমরা মনে করি। এবং এই কমিটমেন্টে, এই নির্যাতন যদি কমিটমেন্টে পরিণত হয় এবং যা করেছে আওয়ামী লীগ সেই দুরাচার যদি বিএনপি না করে, তাহলেই কিন্তু দেশের মানুষের প্রাপ্তি হবে আসলে। এবং সেই জায়গায় নিশ্চয়ই বিএনপি ভুলগুলো করবে না। জনগণের মন্ত্রীরা জনগণের সাথে প্রতারণা করলে কি হয় সেটা তো 24 আগস্ট আমাদের বুঝিয়ে দিয়েছে পরিষ্কারভাবে। আমরা এখানে কিন্তু কয়েকজন মন্ত্রী, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, তারপরে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যিনি সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ, হাসান মাহমুদ, এমনকি আইনমন্ত্রী যাকে পেলাম আসাদুজ্জামান, উনি অভিজ্ঞ আইনবিদ। সবকিছু মিলিয়ে অভিজ্ঞতা তো রয়েছে, অভিজ্ঞতা যেমন রয়েছে তারুণ্য রয়েছে। এবং যারা অনেক দিন ধরেই কাজ করছেন, অন্তত গত 30-35 বছর ধরে প্রশাসনে বিভিন্ন পর্যায়ে তারা কাজ করেছেন, মন্ত্রণালয়ের অভিজ্ঞতা আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়া, বিশেষ করে আওয়ামী লীগের মতো একটা বড় রাজনৈতিক দলের মোকাবেলা করে রাজপথে বছরের পর বছর সেগুলা সহ্য করা এবং সেগুলা মোকাবেলা করবার অভিজ্ঞতা, এটা কিন্তু কম না, অনেক বড় অভিজ্ঞতা। এবং এত বড় একটা দল, তাদের 50 লক্ষ নেতাকর্মীর নামে তো মামলাই ছিল, তারা ভোটই পেয়েছে আপনি দেখুন 49% ভোট। যদি আমরা ভোট কাস্ট ধরি 7 কোটি প্লাস, তার মধ্যে 50 ভাগের বেশি, অর্থাৎ 3.5 কোটির বেশি মানুষের জনসমর্থন নিয়ে একটি দল ক্ষমতায় এসেছে, দায়িত্বে এসেছে। নিশ্চয়ই আমরা তাদের কাছে শুভ প্রত্যাশাই করি। নিরূপর চৌধুরী মনি, তারেক রহমান তিনি 17 বছর লন্ডনে ছিলেন, বাংলাদেশে এসেছেন। বেগম খালেদা জিয়া তার মা বিএনপি চেয়ারপারসন, তিনি মরহুমা হয়েছেন। তারপরে তিনি দলের দায়িত্ব নিয়েছেন, দলের দায়িত্ব নিয়েই একটা নির্বাচনের দায়িত্ব পালন করতেছেন। নির্বাচনে নিজে জিতেছেন, দলকে জিতিয়েছেন, আজ সংসদ নেতা হয়েছেন, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। প্রথমবার এমপি, প্রথমবার মন্ত্রী, প্রথমবার প্রধানমন্ত্রী। দেখেন, উনি প্রথমবার এমপি মন্ত্রী হলেও উনি ওনার মায়ের সাথে ছিলেন এবং অনেক বছর রাজনীতির সাথে জড়িত এবং নীতি নির্ধারক মহলের একজন। উনি নেপথ্যে দলীয় অনেক কাজ করতেন এবং ভাইটাল কাজ করতেন, যে কারণে আমরা মনে করি যে উনি এবং ওনার উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা মিলে ওনাকে নিশ্চয়ই যে গাইডটা দিবেন জাতীয় আন্তর্জাতিকভাবে, উনি সারভাইভ করতে পারবেন খুব ভালোভাবে। কারণ উনি পুরখা, আপনি নিজে বলেছেন 17 বছর দেশের বাইরে ছিলেন। এই যে দেশের বাইরে থেকে দেশটাকে ফিল করা, দেশটাকে অনুধাবন করা, দেশের জন্য কাজ করা, দেশের একটা শ্রেণীর অত্যাচারে নিষ্পেষিত হয়ে সমগ্র দেশের কথা বিবেচনা করা, এখান থেকেই কিন্তু দেশপ্রেম থেকেই মানুষের কাজ করার স্পিড বাড়ে বা স্পৃহা জাগে। সেই জিনিসটা তার মধ্যে শত মানে 100-তে 100 আছে, আমি এটাই বলতে চাচ্ছি। ধন্যবাদ মাহবুব আজিজ। এই সরকারের সামনে চ্যালেঞ্জ কি? মন্ত্রিসভার কাছে, মন্ত্রিসভার সামনে চ্যালেঞ্জ কি? সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে রাজনৈতিক যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এই পরিস্থিতি যা গত 18 মাসে কিছু নতুন নতুন বাস্তবতা তৈরি করেছে, মব সন্ত্রাস, আইনের শাসনের অনুপস্থিতি এবং আইন নিজের হাতে তুলে নেয়া যে প্রবণতা, এইগুলো কিন্তু আমাদের দেশে একেবারে নতুন ছিল। এবং আমরা দেখেছি যে সরকার বিভিন্ন ব্যাপারে নির্বিকার থাকে, পিক অ্যান্ড চুজ করে। ধানমন্ডির 32 নম্বর ভেঙে যায়, সরকার নির্বিকার থাকে, সেখানে বুলডোজার চলে যায়, 3 দফায় যায়, সরকার দায়িত্ব নেয় না। মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হয়, মাজার ভাঙা হয়, অনর্গল একের পর এক ইতিহাস বিকৃতি ঘটে। বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধ হয়ে যায় প্রতিরোধ যুদ্ধ, পাকিস্তান হয়ে যায় হানাদার বাহিনী। কাজে এই রকম একটা পরিস্থিতিতে আমরা ইসলামিক বা সাম্প্রদায়িক বিভিন্ন শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেখলাম। আমরা যেই দল 4 থেকে 7% ভোট পেয়েছিল গ্রাহ্য নির্বাচনগুলোতে, সর্বশেষ যে নির্বাচন, গ্রাহ্য নির্বাচন বলি 2008 সালে পেয়েছিল 2টি আসন, সেই জামাত ইসলামী প্রায় ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে কিন্তু বিএনপি। কাজে এই যে রাজনৈতিক যে পালাবদল ঘটে গেছে বাংলাদেশে, এই পালাবদলে বিএনপিকে আগামী দিনে কিন্তু ঘরের ভেতরে এবং ঘরের বাইরে, অর্থাৎ সংসদের ভেতরে একদিকে জামাতকে সামলাতে হবে, সংসদের বাইরে কিন্তু আওয়ামী লীগকে সামলাতে হবে। আওয়ামী লীগের যে স্বৈরাচারী শাসকরা দেশের বাইরে চলে গেছে, এরাই কিন্তু পুরো আওয়ামী লীগ নয়, তাদের একটা বিপুল সংখ্যক কর্মী সমর্থক দেশে রয়ে গেছে এবং তারা কিন্তু সমাজে ফেরত আসবে।
এবং আসতে শুরু করেছে। এবং সেটা কিন্তু তারেক রহমান সাহেব নিজেও বলেছেন যে শেখ হাসিনার ছেলেমেয়েরা যদি রাজনীতিতে আসতে চায় এবং সেটা যদি জনগণ পছন্দ করে বা সায় দেয়, তাহলে তো যে কারোরই অধিকার আছে। অর্থাৎ তার মধ্যে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি আছে যে প্রতিহিংসার রাজনীতি থেকে সরে আসতে হবে। এই প্রতিহিংসার রাজনীতি যেটা আমরা 18 মাস দেখেছি, সেখান থেকে অবশ্যই বিএনপি সরে আসবে, কারণ সবাইকে নিয়েই তো বাংলাদেশ। তারেক রহমান এও বলেছেন তার বক্তৃতায়, যেটা আমরা অনেক দিনের মধ্যে আমাদের বাংলাদেশের একজন রাষ্ট্র নেতার মুখ থেকে শুনেছি, যে সকল ধর্ম, মত, এমনকি বিশ্বাস অবিশ্বাসী, সংশয়বাদী, পাহাড়ি, সকলের সমান মর্যাদা আছে দেশে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি কথা। বিশ্বাস অবিশ্বাসী, সংশয়বাদী, অর্থাৎ সকলের মর্যাদা থাকবে দেশে। এটা অবশ্যই তিনি বুঝে জেনে এবং বিভিন্ন ইতিহাস ঘেঁটে কথাটি বলেছেন। এবং এই যে মানুষের মর্যাদা যদি অক্ষুণ্ণ থাকে এবং সকলে যদি রাষ্ট্রের কাছে সমান আশ্রয় পায়, তখনই কিন্তু রাজনীতি একটা ইতিবাচক অর্থে একদম ঘুরে দাঁড়াবে। এবং সেটাই আমাদের প্রত্যাশা। এবং এই চ্যালেঞ্জটি বিএনপির প্রথম, যে আইনের শাসন প্রতিষ্ঠার চ্যালেঞ্জ, সরকারি প্রতিষ্ঠানগুলো ভেঙে গেছে সেগুলোকে দাঁড় করানো চ্যালেঞ্জ, আপনার অর্থনৈতিক পরিস্থিতি খুবই নুজ্জ, সেই সামনে রোজা, এইটা তো একদম একটা এসিড টেস্ট হবে, যে এই রোজার সময় তো একটা সিন্ডিকেটরা একদম মাথাচাড়া দিয়ে ওঠে। নিশ্চয়ই আমরা যেই সরকারের যে ব্যর্থতাগুলো সমালোচনা করি, একইভাবে আমরা ইতোমধ্যে দ্রব্যমূল্যর বৃদ্ধি একটা ঘটেছে। ইতিবাচক ঘটনা আছে, কিন্তু সরকার কিন্তু নির্বাচনটা ভালোভাবে করে দিয়েছে। এবং নিরাপত্তার দায়িত্বে ছিলেন যারা, বিশেষ করে সেনাবাহিনী, তারা কিন্তু একটা অসাধারণ কাজ করেছে। কাজেই আগামীতেও দেশের প্রয়োজনে নিশ্চয়ই প্রধানমন্ত্রী, নবনির্বাচিত প্রধানমন্ত্রী, তাদের সবাইকেই কাছে পাবেন এবং সবাই মিলেই এবং আপনি যেটা বললেন যে ইতিমধ্যেই দাম বাড়ানোর চেষ্টা তো সবসময়ই হয় এবং এটা তো নতুন না। সেটাকে কি করে সরকার লাগামে নিয়ে আসবেন, এবং এখানে আমাদের অনেক অভিজ্ঞ মন্ত্রীরা আছেন, আমরা তো তাকিয়ে আছি তাদের দিকে, এবং এত বড় গণরায় নিয়ে তারা গেছে। ধন্যবাদ নীরভার চৌধুরী মনি। একটা ব্যক্তিগত প্রশ্ন করি, আপনি সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দাবি করেছিলেন, জি। পাননি।